পর্ব ১৬। রাজশাহীতে আগে কখনো যাইনি। ওখানে ইউনিভার্সিটি হচ্ছে সে খবরটা পেয়েছিলাম। হঠাৎ একদিন মাস্টার সাহেব খুলনায় হাজির, জুবেরি সাহেবের চিঠি নিয়ে। ডক্টর জুবেরির সেক্রেটারি মিস্টার হাসানকে সবাই মাস্টার সাহেব বলে সম্বোধন করত। রাজশাহীতে কলেজ অফ উইমেন তৈরি হচ্ছে, সেখানে ইংরেজি পড়বার জন্য অবিলম্বে মাস্টার সাহেবের সাথে আমাকে যেতে অনুরোধ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান ছিলেন ডক্টর জুবেরি যখন আমি এমএ পড়তাম। খুব ভালো ছাত্র আমি ছিলাম না, কিন্তু বাকপটু হিসেবে পরিচিত ছিলাম। জুবেরি সাহেব আমাকে জানতেন, খুব স্নেহ করতেন। তার পাঠানো অফিসিয়াল চিঠিতে রেজিস্ট্রার সালাউদ্দিন সাহেবের সই। কাজেই গুরুবাক্য শিরোধার্য করে বাগেরহাট গিয়ে আস্ত একটা চাকরির খবর পৌঁছে দিয়ে খুলনার পাট চুকিয়ে ফেয়ারওয়েল না নিয়েই তড়িঘড়ি করে পরের দিনই মাস্টার সাহেবের সঙ্গে ট্রেনে উঠলাম। খুলনার বোনপুর কী ব্যবস্থা করা হয়েছিল, তার কি স্কুল ছেড়ে দিতে হয়েছিল কিনা মনে নেই। সকালে রওনা দিয়ে সন্ধ্যায় গিয়ে রাজশাহী স্টেশনে পৌঁছালাম। সালাউদ্দিন সাহেব স্টেশনে ছিলেন, আমাকে তাঁর বাসায় নিয়ে গেলেন। তার দুই মেয়ে বিথি আর জুথির উষ্ণ আলিঙ্গনে আপ্লুত হলাম। ওদের আম্মা আদর যত্ন করে আমাকে খাওয়ালেন আর থাকার ব্যবস্থা করে দিলেন। আমরা তিনজনে গল্প করতে করতে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে ঘুম ভাঙল রসগোল্লাওয়ালার ডাকে। সকালবেলা ফেরি করতে বের হয়েছে রসগোল্লা। ওদের বাড়িতে খেয়েছিলাম কিনা মনে নেই, পরে অনেকবার খেয়েছি। সত্যি খুব সুস্বাদু। আজকালকার ভেজাল যুগের মিষ্টির চেয়ে বহু গুণে শ্রেষ্ঠ। সকালে খাওয়া দাওয়া সারা হলে সালাউদ্দিন সাহেব আমাকে পিএন স্কুলে নিয়ে গেলেন। নিজস্ব ভবন তৈরি না হওয়া পর্যন্ত কলেজ আপাতত সেখানে হবে। আমার বাসস্থানও সেখানে। টিচারদের হোস্টেল বিল্ডিংয়ে আমার জন্য একটা রুম, বারান্দা, বাথরুম দেওয়া হলো। আর দেওয়া হলো একটা মাটির কলস ও জিতেন নামের পিয়নকে। সে কলেজের ও আমার কেনাকাটা ইত্যাদি করে দেবে। প্রিন্সিপাল জনাব ওসমান গনির সঙ্গে সাক্ষাৎ ও আলাপ হলো। সরকারি কলেজ থেকে রিটায়ার করা দীর্ঘদেহী, যেন এক সেনাধ্যক্ষ। প্রথম সাক্ষাতেই ভালো লাগলো এবং যতদিন ছিলাম সেই ভালো লাগার কোনো ব্যত্যয় ঘটেনি। তিনি আমাকে সমস্ত কাজ বুঝিয়ে দিলেন। সকাল ৮টা থেকে সোয়া ১০টা অবধি ক্লাস হবে স্কুলের শ্রেণীকক্ষে, কলেজের নির্ধারিত রুমে। প্রথম বর্ষে ইংরেজি কবিতা পড়াতে হবে। আমি খুব আপ্লুত। আমার প্রিয় কবিতাগুলির সঙ্গে আবার বিচরণ করতে পারব। কিটসের টু অটম সহ পড়াতে পড়াতে আমি সেই কবিতার বর্ণিত ফসল ছড়ানো মেয়েটিকে আস্তে আস্তে যেন পা টিপে টিপে পার হতে দেখেছিলাম দূরের পথে। ওয়ার্ডসওয়ার্থের দ্য সলিটারি রিপার কবিতায় সেই মেয়েটিকেও যেন আমি দেখেছিলাম শিলং যাওয়ার পথে এক পাহাড়ি নদীর ধারে। রাজশাহী কলেজ অফ উইমেনের ভাগ্যটা প্রসন্ন হল না। অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রথম বর্ষ শুরু হলেও তারপরে মেয়েদের উৎসাহ কমে এলো কলেজে পড়ার। পরের বছর রাজশাহী সরকারি কলেজের সবকটি দরজা কো এডুকেশনের জন্য খুলে দেওয়া হলো। আমরা বাড়ি বাড়ি গিয়ে ছাত্রী ও অভিভাবকদের ভর্তির জন্য অনেক অনুরোধ সুপারিশ করেও কোনো কাজ হলো না। আমরাও তখন তড়িঘড়ি করে গুটিয়ে নিলাম, হেথা নয় হোথা নয়, অন্য কোথা, অন্য কোনোখানে। পরে মেয়েদের জন্য সরকারি কলেজ হলো, সেখানে পড়াশোনা করে ডিগ্রি লাভ করল। আবার কো এডুকেশনে মেয়েরা পড়ছে, মেয়েরা পড়াচ্ছে, নিঃসন্দেহে তো আনন্দের কথা। আমি ইতোমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বহিরাগত হিসেবে ক্লাস শুরু করে বাংলায় এমএ পরীক্ষা দিলাম। ভরাডুবি মুষ্টি লাভ আমার ভালোই হলো। বাংলায় ২য় শ্রেণী ও বিএডে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হলাম। পরিচিত হলাম আরও ছাত্রছাত্রী, বন্ধু ও শিক্ষক মণ্ডলীর সঙ্গে। কলেজে আমার ছাত্রীদের কারো কারোর সাথে এখনও যোগাযোগ আছে। খ্যাতিমান সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিনের বড় বোন ফৌজিয়া ইয়াসমিন ক্লাসের ফাঁকে ফাঁকে আর ক্লাস শেষে আমার ঘরে আসত, গান শোনাত। মনে পড়ছে আগামীর কথা, সেও গান শোনাত। দেখতে ভারী মিষ্টি ছিল। কি একটা সামান্য অসুখে চলে গেল পরপারে, বড়ই অকালে। ভাবলেই বুকটা ভার হয়ে আসে। ঝর্ণাপাল ও তাদের পরিবার আমার সকল কাজের সাথী ছিল। ঝর্ণার বাবা ফটোগ্রাফার, আমাদের ছবি তো তুলে দিতেনি, আরও কতভাবে যে সাহায্য করতেন তা বলে শেষ করা যাবে না। ঝর্ণার মা ছিলেন সোনার প্রতিমা। মা বাবা দুজনেই আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন। তাদের ছোট ৩ মেয়েকেও
আমার খোঁজ খবর রাখতে যখন তখন পাঠিয়ে দিতেন। তাদের বাড়িতে গেলে পঞ্চব্যঞ্জন, ফল, মিষ্টি দিয়ে আমার রসনা তৃপ্ত করার ব্যবস্থা করতেন। এদের কথা কোনোদিন ভুলতে পারব না। ঝর্ণার বাবার তোলা লাবণীর শিশুকালের উপুর হওয়া ছবিটা আমার মতো একটা মাস্টারপিস। ঝর্ণা খুলনা সরকারি স্কুল থেকে অবসর নিয়ে খুলনাতে থাকে, ঢাকায় এলে দেখা করে। ওর 2 ছেলে আমেরিকায় স্থায়ী বাসিন্দা। বোনেরা 3জনই কলকাতায় চলে গেছে। ঝর্ণার স্বামী খুলনা পলিটেকনিক্যালের শিক্ষক, এখন অবসরে আছেন। আমেরিকায় ছেলেদের কাছে যাবার পথে দুজনে কয়েকবার আমার সাথে দেখা করে গেছেন। রেজিনা শের, অলকা রায়, রাশি সহ অনেক ছাত্রীর চেহারা, নাম 2ই মনে পড়ে। অন্যদের নামের সাথে চেহারার মিল ঘটাতে পারি না স্মৃতির বঞ্চনার জন্য। হোসনে আরা মীরা বছর 5 আগে আমাকে খুঁজে বার করেছে শিশু পত্রিকায় আমার লেখা দেখে। শিশু একাডেমি থেকে আমার ঠিকানা খুঁজে বের করে আমার বাসায় এসেছে। সে তখন ভিকারুন্নেসা নুন স্কুলে পড়ায়। এক দুর্ঘটনায় আহত তার স্বামী অনেক বছর শয্যাশায়ী থেকে 2-3 বছর হলো মারা গেছেন। এরই মধ্যে মীরার একমাত্র ছেলের বিয়ে, মাসখানেকের মধ্যে ক্যান্সার ধরা পড়ে। তারপর বছরখানেক ভুগে কমাস হলো চিরবিদায় নিয়েছে। হোসনে আরা শিশু কিশোরদের জন্য বেশ কয়েকখানা বই লিখেছে, শিশু একাডেমি ও অন্যান্য প্রকাশনার ব্যানারে। উত্তরায় অনেক ফল ফুলের বাগান শোভিত তার বাড়িতে এখন আর কেউ নেই। সে একা থাকে ছেলের ফ্ল্যাটে। এখন কেমন আছে জানি না। রাজশাহীতে কর্মরত অবস্থায় ঢাকায় আমার মেয়ে লাবণীর জন্ম হয়। রাজশাহী থেকে এসে ঢাকায় সহপাঠী কেজি মোস্তফা ও সাবেরার বাসায় থাকি। সাবেরার ভাই আবু হেনা মোস্তফা কামাল তখন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলার MA ক্লাসের ছাত্র। সে থাকত বোনের বাসায়। আমাকে নির্ধারিত দিনে হাসপাতালে সে নিয়ে যায়। তার পরিবার, স্ত্রী টুলু আর ছেলেমেয়েরা আমার নিজের পরিবার হয়ে গেছে। ওদের নিজের ফুপু আমি। মেয়ের জন্মের মাসখানেক পরে ময়মনসিংহ টিটি কলেজ, আলেকজান্ডার ক্যাসেলে আমার সেজ বোন জেরিনা খাতুনের কাছে গিয়ে আরও কিছুদিন থাকি। তিনি তখন ওখানকার এক্সপেরিমেন্টাল স্কুলে শিক্ষকতা করছিলেন। আমার ছুটি শেষ হয়ে গেলে রাজশাহীতে ফিরে গিয়ে কাজে যোগ দিই। PN স্কুলের কর্মী বাহিনী নিচের তলায় থাকত। তারা সব সময় আমার বাচ্চার দেখাশোনা করত। দারোয়ান, মালি, ড্রাইভার ও তাদের ছেলেমেয়েরা আমার শিশুটিকে খুব আদর করত। একবার তো লাবণীকে ছাগলের পিঠে চড়িয়ে স্কুলের মাঠে বেড়াতে নিয়ে গিয়েছিল। ছাগলের পশমের ঘষায় তার সারা গা ফুলে লাল হয়ে উঠেছিল। খুব ভয় পেয়ে ডাক্তার ডাকা হলো। তিনি এসে কারণ খুঁজে বের করে ওষুধ দিলে সে নিরাময় হয়। স্কুলের শিক্ষক শেলিদি পাশের ঘরে থাকতেন। তিনিও আমাদের খুব খেয়াল করতেন, ভালোবাসতেন। এদের ঋণ শোধ করা যাবে না। আরও ঋণী হয়ে আছি গোদাগাড়ি স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষক জনাব ফাহিম উদ্দিন বিশ্বাসের পরিবারের কাছে, বিশেষ করে তাদের বড় ছেলে প্রাক্তন পুলিশের আইজি এনামুল হকের কাছে। এবাদত মোল্লা আমার PC কলেজের সহপাঠী। বাগেরহাট থেকে সে এনামুলের বাবার প্রতিষ্ঠিত স্কুলে শিক্ষকতার কাজে যুক্ত হয় এবং ওদের বাড়িতেই থাকে। রাজশাহীতে আমার বাসায় ওদের সবার নিত্য আসা যাওয়া। এবাদতের ছাত্র এনামুল আর তার সব ভাই বোনের আমি খালা হয়ে যাই। তারপর থেকে আমার প্রতিপালনের সব দায়িত্ব ওরা গ্রহণ করে। ওরা আমার জন্য যা করেছে তার প্রতিদান আমি দিতে পারিনি, 7 জন্মেও দিতে পারব না। আমার জন্য ক্ষেতের চাল, ডাল, বাগানের ফল, মূল, আম, লিচু, কাঁঠাল এনে দিত। কাজের লোক জোগাড় করা সহ আরও কতভাবে যে ওরা সাহায্য সহযোগিতা করত তার হিসেব নেই। আমাদের সার্বক্ষণিক দেখাশোনা করার জন্য ছিল মোস্তফা। আমি তারও আপন খালা হয়ে গেছি। সে কতকাল হয়ে গেল। সবার জীবনে ওলটপালট হয়ে গেছে সময়ের নির্মম কষাঘাতে, কিন্তু আত্মীয়তার বন্ধন যেমন ছিল তেমনই আছে। আহমেদ হোসেন আবুদের আদিবাড়ি কলকাতার ভবানীপুরে। দেশভাগের ধাক্কায় ওরা সবাই রাজশাহীতে পদ্মার পাড়ে লালকুঠির সাথে বদল করা বাড়িতে আশ্রয় নেয়। ওরা 2 ভাই 4 বোন। ওদের বাবা এখানে আসার অল্প কিছুদিনের মধ্যেই মারা যান। ওদের মায়ের মাথাটা তারপর থেকে গোলমাল হয়ে যায়। তা সত্ত্বেও তিনি আমার 1 বছরের লাবণীকে পরম যত্নে রাখতেন। আমি তার কাছে মেয়েকে রেখে নিশ্চিন্তে ক্লাস করতে যেতাম।
সব বাচ্চাদের আদর করতেন, নিজের টাকায় রাস্তার ছেলেদের বাদাম, বিস্কুট, চকলেট কিনে দিতেন। তখন বোঝাই যেত না তার মাথায় কোনো সমস্যা আছে। আবার কোনো সময় একটা রিক্সা ভাড়া করে সারা দিন সারা শহর সব আত্মীয়র বাড়ি ঘুরে সন্ধ্যাবেলায় বাসায় ফিরে ছেলের কাছ থেকে টাকা নিয়ে রিক্সা ভাড়া দিতেন। এজন্য আবু অনেক সময় মাকে ঘরে বন্ধ করে রেখে অফিসে যেত। আবুরা সবাই আমাকে ফুপুমা বলে ডাকত। নিজের ছেলের মতো সব সময় সব প্রয়োজনে এগিয়ে এসেছে। আমার জন্য বাসা খুঁজে দেওয়া, খুঁজে খুঁজে স্বল্প মূল্যে ভালো জিনিস কিনে দেওয়া, পাসপোর্ট ভিসা করে আমাকে কলকাতায় নিয়ে যাওয়া, কি না করেছে। লাবণীর 1 বছরের জন্মদিনের আয়োজনে তার অবদান ছিল অসামান্য। সেদিন বিশ্ববিদ্যালয়ের ভিসি মমতাজউদ্দিন সাহেবের মেয়ের বিয়ের জন্য শহরের সব মিষ্টির দোকান খালি হয়ে গিয়েছিল। লাবণীর 1 বছরের জন্মদিনের আয়োজনে তার অবদান ছিল অসামান্য। সেদিন বিশ্ববিদ্যালয়ের ভিসি মমতাজউদ্দিন সাহেবের মেয়ের বিয়ের জন্য শহরের সব মিষ্টির দোকান খালি হয়ে গিয়েছিল। আবু তখন সাইকেলে করে নাটোরে গিয়ে জন্মদিনের মিষ্টি নিয়ে এসেছিল। আমি রাজশাহী থেকে ঢাকায় চলে আসার পর আবু হজ করতে যায়। 1 মাস পরে বাড়ি ফিরে এসে দেখে মা নিখোঁজ। সে তখন মাকে সারা বাংলাদেশে তন্ন তন্ন করে খুঁজে কোনো সন্ধান পায়নি। অবশেষে ময়মনসিংহে গিয়ে তার এক জেলার বন্ধুর কাছ থেকে জানতে পারে তার দেওয়া বর্ণনার মতন এক মহিলা সেখানে আছে। তখন তো ফটো তোলার রেওয়াজ ছিল না, মেয়েদের তো নয়ই। বাচ্চাদের চানাচুর, চকলেট ইত্যাদি বিতরণ করতে দেখে সেই মহিলাকে রাস্তার লোকেরা ছেলে ধরা বলে জেলে পাঠিয়ে দেয়। অনেক ঝামেলার পর আবু মাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে ঢাকায় আমার বাসায় এসেছিল। এমনই উদ্বিগ্নতা নিয়ে আবুর দিনরাত্রি। কলকাতার মামাতো বোনের সঙ্গে তার বিয়ে হয়। আমি গিয়েছিলাম সেই বিয়েতে। রাজশাহীতে আমার বাসস্থানের পাশের রাস্তার উপরে একটা বড় প্রেস ছিল। তার প্রাঙ্গণটা ছিল সভা ও বিনোদন কেন্দ্র। ওখানে অনুষ্ঠিত হতো গম্ভীরা গান। ঘরে বসেই আমি তা উপভোগ করতাম। স্থানীয় ভাষা বুঝতে আমার প্রথম প্রথম অসুবিধা হতো, তবে বাসার নিচের জনগোষ্ঠীর সঙ্গে কয়েক মাস থাকতে থাকতে এ ভাষার সঙ্গে আমার পরিচয় ঘনিষ্ঠ হয়ে ওঠে। বাবা, মা, নানা, দাদা ইত্যাদি গুরুজনকে তুই বলে সম্বোধন করাটা যদিও আমার কাছে খুবই কটু লাগত। আমার পাশের রুমে থাকতেন স্কুল শিক্ষক শেলিদি। দীর্ঘদিন ওখানে ছিলেন বলে ওখানকার হালচাল, ভাষা, সংস্কৃতি, কেনাকাটা সম্পর্কে তার প্রচুর অভিজ্ঞতা ছিল, যা আমাকেও সব কাজে অভিজ্ঞ করত। শেলিদির সঙ্গে একবার ধূমকেতু দেখতে গিয়েছিলাম। লাবণীর জন্ম হয়েছিল বাংলাবাজার প্যারিদেশ রোডের অবস্থিত রেডক্রস ম্যাটার্নিটিতে। ওখানকার পরিচালক ছিলেন পার্টি অফিসের তুবা খানম। পরম যত্নে তিনি সব ব্যবস্থা করেন এবং 10-12 দিন তার কাছে রেখে সেবা দিয়ে সুস্থ করে তারপর ছুটি দেন। সে যুগের বিদেশের ডিগ্রিপ্রাপ্ত নার্সদের মধ্যে তিনি ছিলেন অগ্রগণ্য। সেখান থেকে আমি আবার কেজি মোস্তফা শান্তিনগরের বাসায় ফিরে যাই। সাবেরা তখন বরিশালে সরকারি কলেজে কর্মরত। সেজেবু আমাদের সঙ্গে আমার সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত। সেখান থেকে ময়মনসিংহ গেলাম। এরপর রাজশাহী ফিরে কলেজে যোগদান করলাম। কিন্তু কয়েকদিনের মধ্যে ওখানে কলেরা বা বসন্ত মহামারী শুরু হলে স্কুল কলেজ সব বন্ধ হয়ে গেল। লাবণীকে নিয়ে আমি তখন বাগেরহাটে মেজ বোনের বাসায় চলে গেলাম। বোনের 4 ছেলে মুক্ত, মনু, নিনু, তপন লাবণীকে চটকানোর দায়িত্ব পেল। দাদাবাবু তখনও চাকরির সুবাদে কলকাতা থেকে আসা যাওয়া করেন। মহামারীর অবসান হলে ছোটবু হামিদার বড় মেয়ে পলাকে নিয়ে রাজশাহীতে ফিরলাম। মেজবু সব ব্যবস্থা করে দিলেন। গরমের দিনে রাজশাহী মধ্যপ্রদেশকেও ছাড়িয়ে যায়। কোনো পাখার ব্যবস্থা ছিল না। হাত পাখা দিয়ে সব বাতাস আহরণ করতে হতো। কয়লার চুলা জ্বালাবার জন্য হাত পাখার সঞ্চালন ছিল অবিরাম। পলা পিএন স্কুলে ভর্তি হল, পেয়ে গেল অনেক বন্ধু। লাবণীকে উপলক্ষ করে নিচের তলার হীরা, বিশ্বনাথ, মেরি আর আবুর মা ও বোনেরা সবাই মিলে একটা বৃহৎ পরিবার বানিয়ে ফেলেছিলাম। পলা টেস্ট পরীক্ষা দিল। ভয় ছিল পাশ করতে পারবে না, তাই বাড়ি চলে গেল। রেজাল্ট বের হলে দেখা গেল পাশ হয়েছে। তখন তাকে টেলিগ্রাম করে নিয়ে আসা হলো ফর্মে সই করতে। রাজশাহীর গরম ভয়াবহ।
সারাদিনের উত্তপ্ত ঘর ঠান্ডা করার জন্য বিকেলবেলায় বড় বড় চাদর, কাঁথা আর শাড়ি ভিজিয়ে ঘরের চারদিকে আল বানিয়ে বাঁধ দিয়ে পানি ঢেলে রাখতাম। যা হোক, গরম যেতে না যেতে স্কুলের প্রয়োজনে ঘর ছেড়ে দিতে হলো। অনেক খুঁজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক কায়েসউদ্দিনের বাসার পাশে বোসপাড়ায় একটা বাড়ির কিছু অংশ, রান্নাঘর, কুয়োসহ পাওয়া গেল। সেখানে কতদিন ছিলাম মনে নেই, তবে ওই সময়টাতে আমার পায়ের আঙুলে একজিমাতে খুব ভুগলাম। ঝর্ণারদের পরিচিত হোমিও চিকিৎসক মনীষবাবু আমার চিকিৎসা করলেন, কিন্তু অবস্থার পরিবর্তন না দেখে তিনি আমাকে কলকাতায় গিয়ে অটো ভ্যাকসিন করার কথা বললেন। আমার তখন কোনো একটা পরীক্ষা চলছে। পরীক্ষা শেষ করে কোনো মতে আবুর সাথে কলকাতা গিয়ে ইঞ্জেকশন তৈরি করিয়ে কয়েকটা দেবার পর বাকিগুলো দেশে এসে দিলাম। অটো ভ্যাকসিন দিতে গিয়ে কাশ্মীরের মহারাজার সঙ্গে দেখা হলো। তিনি আসলে আমাদের পাশের গ্রাম দশানির একজন পাগলাটে বৃদ্ধ। নিজেকে তিনি কাশ্মীরের মহারাজা মনে করতেন, আর বরাবরই বলতেন হরি সিং তার রাজ্যটাকে ফাঁকি দিয়ে নিয়ে গেছে। সেই হারানো রাজ্য উদ্ধার না করা অবধি তিনি গায়ে জামা পরতেন না, পায়ে খড়ম বা জুতো না। বলতেন শিগগিরই রাজ্যটি উদ্ধার হয়ে যাবে। মেজ ছেলেকে পাঠিয়েছেন কাশ্মীরে দেন দরবার করার জন্য। আসলে ওর ছেলে ভারতীয় সেনাদলে কর্মরত ছিল। তবে তিনি আমাকে ভীষণ ভালোবাসতেন, আর আমি ভালোবাসতাম তার পাগলামিটা। প্রতি সোমবার বাক নিষেধ পালন করতেন। সেই মৌনব্রত চলাকালীন কারো সাথে কিংবা নিজের সঙ্গেও কথা বলতেন না। অটো ভ্যাকসিন দিতে গিয়ে তার সাথে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে। হাওড়ায় উত্তরপাড়ায় বেড়াতে গেছি তার বড় ছেলে নারায়ণবাবুর বাড়িতে। মহারাজ যতদিন বেঁচে ছিলেন মাঝে মাঝে আসতেন আমাদের বাড়ি, আমার খোঁজ খবর নিতেন। আজ অনেককাল পর তার কথা মনে পড়ে একটা শূন্যতা বোধ জেগে উঠছে। তার মতো এমন শুদ্ধ মনের এমন পাগল আমি আর কখনো দেখিনি। রাজশাহীতে বিএডে ভর্তি হবার পর কো কারিকুলার কাজ হিসেবে নাটকে 2 বার অংশগ্রহণ করতে হয়েছে। প্রথম নাটক মমতাময়ী হাসপাতালে আমি নার্সের ভূমিকায় অংশগ্রহণ করি। অভিনয় বোধহয় ভালোই হয়েছিল। চরিত্রের নাম ধরে অনেকেই আমাকে অনেক দিন ডাকত। অন্য নাটকের নাম মনে নেই, তবে আমার চরিত্রের নাম বোধহয় সুফিয়া ছিল। রবীন্দ্রনাথের পলাতাকা কবিতায় মঞ্জুলিকার মায়ের ভূমিকায় আবৃত্তি করেছিলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ড মোহাম্মদ শহীদুল্লাহকে পেয়েছি। ক্লাস করার সময় তিনি আমাকে চিনতে পেরেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার সময় তিনি আমার এক্সটার্নাল ছিলেন। এ সময় তিনি তার মেয়ের ভাসুরের বাসায় থাকতেন, যার স্ত্রী শরীফা আফজা স্কুলে না কলেজে আমার ছাত্রী ছিল, বর্তমানে বাংলা বিভাগে আমার সহপাঠী। সেখানেই ড মোহাম্মদ শহীদুল্লাহর সাথে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে। পিএন স্কুল কলেজে থাকাকালীন অনুষ্ঠানের সভাপতি হিসেবে তাকে একবার পেয়েছিলাম। সেখানেই তার বক্তৃতা শোনার সৌভাগ্য হয়েছিল। তার বক্তৃতার মাঝে থাকত যখন আমি প্যারিসে ছিলাম। এ নিয়ে অনেকেই মজা করত, কিন্তু আমি মন প্রাণ দিয়ে তার বক্তৃতা উপভোগ করেছিলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় পাকিস্তানের প্রেসিডেন্ট বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসেন। মিসেস জুবেরি সহ অন্যান্য মহিলা এবং ছাত্রীরা আলাদা একটা প্যান্ডেলে বসেছিলেন। অনুষ্ঠানে কোনো এক সময় মহিলাদের আসনের সামনে এসে প্রেসিডেন্ট আইয়ুব খান মিসেস জুবেরিকে সম্বোধন করে বলেছিলেন, মিসেস জুবেরি, আই এম সরি, আই হ্যাভ কেপ্ট ইউর হাজব্যান্ড ফর সো লং। বোসপাড়ায় থাকার সময় দেখা গেল বাড়ির মালিক চাইছেন না আমার ভাই কিংবা অন্যান্য ছেলেরা আমার বাসায় আসুক। এবাদত, আবু, মোস্তফাতে যাতায়াত কমে গেল। ওদের সার্বক্ষণিক সাহায্য না পাওয়ায় আমাদের অসুবিধা হতে লাগল বিস্তর। তখন অন্য বাড়ি খুঁজতে লাগলাম। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহপাঠী আমানুল্লাহ মিয়ার বাসাটা পাওয়া গেল। সেই বাড়িতে আমার সঙ্গে 2 সন্তান হাসি ও কুমার আর ভাই হাসান আজিজুল হককে নিয়ে থাকতে এলেন জাহানারা বেগম ওরফে জানু। সেখান থেকে আমার কলেজ একদম কাছে, পাবলিক লাইব্রেরি আরও কাছে, সবই মিলেমিশে একসাথে। বাড়ির 3টে দালান জনসমাগমে গমগম করতে লাগল। আরও অনেকেই নানা সময়ে আমাদের এখানে থেকেছে।
আমাদের বাড়ির মাঝখানে বড় একটা বাঁধানো উঠান ছিল। সেখানে লাবণী আর কুমার সারাক্ষণ নানা খেলায় ব্যস্ত থাকত। নানা রকম রোল প্লে করত ওরা। কেউ বাড়ির মালিক, কেউ বাজার সরকার, এমনি সব মজার ব্যাপার। একদিন ফটো তোলার সময় লাবণীকে বলা হলো, মুখটা গম্ভীর না করে একটু হাসি হাসি করো। সে তখন চিৎকার করে হাসিকে ডাকতে শুরু করল, হাসি হাসি। একবার আবু 4টে জ্যান্ত হাঁস কিনে এনেছিল। পুষ্প বলে উঠোনে কুয়ার ধারে তারা থাকতে আরম্ভ করল। একদিন সকালে দেখি তারা নেই। আবু সাইকেল নিয়ে সব জায়গায় খুঁজে ঘণ্টাখানেকের মধ্যে 4টে হাঁস নিয়ে হাজির। আমাদের হাঁস বলে মনে হলো না, হয়তো অন্য কারো পোষা হবে। যাই হোক, বাড়ির কারো আর তর সইল না, সেগুলো হালাল করে মধ্যাহ্নভোজ হল। আমাদের পাড়ায় রাতভর পুলিশ পাহারা দিত। একদিন লাবণী রাত জুড়ে খুব কাঁদছিল, কিছুতেই তাকে থামানো যাচ্ছিল না। দুপুরে গোসল করার সময় কান্না শুরু করেছিল। গোসলের গামলাটা ধরে থাকবে, ছাড়বে না কিছুতেই। দুপুর থেকে সেই কান্নার নানান সুর নানান গতিতে লয়ে থেমে থেমে চলছিল। রাতে পুলিশ এসে দরজায় কড়া নেড়ে জানতে চাইল, বাচ্চা কাঁদে কেন? আমার বলতে ইচ্ছা করছিল যে, বাচ্চাকে জিজ্ঞেস করুন। 25শে বৈশাখে বাড়িতে আমরা সবাই মিলে সারাদিন ধরে রবীন্দ্র জয়ন্তী করেছিলাম। সবার জন্য রান্না হলো, গান কবিতা অবিরাম চলছিল। চাঁদ মানে গোলাম মোস্তফা এসেছিল। আমরা যুগল আবৃত্তি করেছিলাম, কর্ণকুন্তির সংবাদ, বিদায় অভিশাপ। তখন তো সবই প্রায় মুখস্থ, বই দেখা লাগত না। বিএড পড়ার সময় সহপাঠী মান্নানের সাথে পলাতকা কবিতা যৌথ আবৃত্তি করেছিলাম। মান্নানের সাথে আমার অন্য বান্ধবী মনিকা বাড়ুইয়ের বিয়ে হয়। তাদের একটা মেয়ে। সরকারি কাজ শেষ করে মনিকা কোথায় আছে জানি না। লাবণীকে খুব আদর করত। আমার পড়ার সময় লাবণীকে তার কাছে নিয়ে রাখত। অনেকেই মনিকার করে বাচ্চাকে দেখে ওর মেয়ে মনে করত। রাজশাহী বিএড কলেজের প্রিন্সিপাল ছিলেন ড মমতাজ। ভাইস প্রিন্সিপাল ছিলেন আমার সেজ দুলাভাই জনাব আব্দুল ওয়াহেদ। বিএডে ভর্তির ব্যাপারে তার অবদান অপরিসীম। আমার বন্ধু আবেদার ভাই শিল্পী আমিনুল ইসলাম যত্ন করে ছবি আঁকতে শেখাতেন। তার পৌরোহিত্যে বিএড কলেজের হলরুমের সামনের দেয়ালে ফ্রেস্কো আঁকানো হয়েছিল। অনেক শিক্ষকের কথা বারবার মনে হয়, অনেকের কথা মন থেকে মুছে গেছে। তবে সবার অবদান আমার জীবনকে সমৃদ্ধ করেছে, একথা অনস্বীকার্য। বিএড পড়ার শেষের দিকে আমেরিকার এআইডি এর প্রতিনিধি ড মরিসন ঢাকায় প্রতিষ্ঠিত ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চের জন্য ছাত্র সংগ্রহের কাজে রাজশাহী ট্রেনিং কলেজে আসেন। সেখানে আমার সঙ্গে দেখা হয়। আমার 2টো MA ডিগ্রি আছে শুনে তিনি খুব খুশি হয়ে ঢাকায় তার সাথে যোগাযোগ করতে বলেন। আমি কিছুদিনের মধ্যে রাজশাহীর পাট চুকিয়ে তল্পিতল্পা গুটিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। মেজবু তখন ঢাকায়, দাদাবাবু আজাদ পত্রিকার নিউজ এডিটর। আমরা লালবাগে তাদের কাছে উঠলাম। আইয়ারে গিয়ে ড মরিসনের সাথে দেখা করলাম। সেই শিক্ষা প্রতিষ্ঠান তখন ছিল পুরনো অ্যাসেম্বলি হাউসে, বর্তমানে যেটা জগন্নাথ হল। তার সাথে সাক্ষাতের পর তিনি আমাকে প্রফেসর ইলিয়টের কাছে পাঠালেন। সেখান থেকে আমি গেলাম প্রফেসর ভ্যান ম্যানেনের কাছে। আমার বায়োডাটায় চোখ বুলিয়ে প্রাথমিক শিক্ষা বিভাগে প্রভাষক পদে নিয়োগ দেবার জন্য মরিসনকে বললেন। বিশ্ববিদ্যালয়ে ভিসির মারফত 2-1 দিনের মধ্যে আমার নিয়োগপত্র চলে এলো। 1961 সালে 5,000 টাকা বেতনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার চাকরি শুরু হলো। আত্মীয় বন্ধুদের অনেকেরই তখন আমি ঈর্ষার পাত্র হয়ে উঠলাম।